আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো শুনছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আজ আমি অতীতের ধারাবাহিকতায় পেজ নিয়ে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে হাজির হলাম আবারও। তো আজ আমি যে বিষয়টা ধরে আলোচনা করব সে বিষয়টা হলো পে স্কেল নিয়ে যে পরিমাণে উদ্বিগ্ন, টেনশন, অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে কিন্তু একটা প্রশ্ন সামনাসামনি চলেই আসে যে আদৌ পে স্কেলটা হবে তো? হয়তো আমার এই কথাটা শুনে অনেকে মন খারাপ লাগতে পারে, অনেকে হয়তো আমাকে বকাবকি করতে পারেন, অনেকে হয়তো আমার প্রতি রুষ্ট হতে পারেন, রাগ করতে পারেন, কিন্তু বাস্তবতা নিরিখে কথাটা বলতে বাধ্য হচ্ছে যে আদৌ পে স্কেল হবে তো? কেন আমি বলতেছি কথাগুলো? দেখেন, নবম পে স্কেলের যে সুপারিশ, সেটা সুপারিশ দেওয়া আজ 31 তারিখ, মানে 21 সুপারিশ দিয়েছে, আজ কিন্তু 10 দিন পার হয়ে গেল। এখন পর্যন্ত এর বাস্তবায়নে তেমন কোনো দৃশ্যমান উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি, বা হলেও সেটা জানানো হয়নি। আর নেওয়া হলে তো আসলে এটা মিডিয়াতে তো আসতো, যেটা কিন্তু আমাদের মধ্যে হতাশা পরিমাণ বাড়ায় দিচ্ছে, এবং এটা দিয়ে আসলে আমরা দিন দিন হতাশই হয়ে যাচ্ছি, খালি হতাশই হচ্ছি। সুপারিশ দেওয়ার পর যে সময়টা, এই সময়টার মধ্যে কিছু মানে দৃশ্যমান যদি কোনো পদক্ষেপ দেখা যেত, তাহলেও অন্তত কোনো না কোনো ভাবে আমরা একটু হলেও মানে মনের ভিতরে ছোট্ট একটু আশা হলেও, ছোট্ট যদি একটু আশা, সেটা কিন্তু আমরা পেতাম। কিন্তু আজ পর্যন্ত কিন্তু সেই ছোট্ট আশাটুকু পাওয়ার মতো কোনো মানে নিশ্চয়তা বা কিছু আমরা পাইনি এখন পর্যন্ত। তো সেই ক্ষেত্রে তো প্রশ্ন এসেই যায়, আসলে আদৌ পে স্কেল হবে তো? নতুন পে স্কেল বাস্তবায়ন হবে তো? নাকি এভাবে সময় কয়দিন আছে, আর 12 দিন পর মানে 12 দিন পর ইলেকশন, সরকারের মেয়াদ 12 দিন, তাহলে আর কি হবে? না, এই জিনিসগুলো কিন্তু চলেই আসে। তো এইগুলোর বিষয়ে, পে স্কেল বাস্তবায়নের বিষয়ে দাবি আদায় ঐক্য পরিষদ নামে একটি পরিষদ আছে, এবং আজকে কিন্তু আরেকটা নতুন পে স্কেল বাস্তবায়নের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ হয়েছে, আপনারা জানেন হয়তো, ইতিমধ্যে পোর্টালের মাধ্যমে, বিভিন্ন পোর্টালের মাধ্যমে জেনে গেছেন, নিউজের মাধ্যমে। তো মানে সবচেয়ে পে স্কেল নিয়ে সবচেয়ে সোচ্চার যে আহ, মানে সংগঠনটি, সেটা হচ্ছে দাবি আদায় ঐক্য পরিষদ, পে স্কেল বাস্তবায়ন দাবি আদায় ঐক্য পরিষদ সরকারি কর্মচারীদের। এরা অনেকদিন থেকে কাজ করে যাচ্ছে, যদিও তাদের কাজের মানে গতি সবসময় একরকম না, একরকম ছিল না। মাঝখানে বেশ ভালো গতি ছিল, তারপরে এই সচিবালয় ভাতা নিয়ে আন্দোলনের পর, সেখানে গ্রেপ্তার হওয়ার পর, সেখানে কিন্তু তাদের আন্দোলনে একটা স্থূলতা চলে আসে, যার কারণে আসলে হয়তোবা একটু পিছায় পড়ি আমরা। যদিও এখন আবার তারা নতুন ভাবে আবার মানে ঐক্যবদ্ধ হয়ে আবার নতুন ভাবে বিভিন্ন কর্মসূচির দিকে তারা আগাচ্ছে। যে সবচেয়ে বড় যে সমস্যাটা, আসলে এখানে সময়টাই সবচেয়ে বড় সমস্যা, সময়টাই আসলে কম। যার ফলে তারা বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তাদের কর্মসূচির মধ্যে আজ পর্যন্ত একটা কর্মসূচি ছিল 31 তারিখের মধ্যে গেজেট প্রকাশ। তো এই একটা কর্মসূচি ছিল, কিন্তু আজ 31 তারিখ কিন্তু পার হয়ে গেল, এখন পর্যন্ত কোনো মানে বাস্তবায়নের তো, গেজেট তো দূরে থাক, কোনো প্রকার কোনো ইয়েও আসেনি আর কি, কোনো সমবেদনা বা কোনো আশ্বাস বিশ্বাস কিছুই আসেনি। তো এখন মানে কি পরবর্তী কর্মসূচি কি হবে, সেগুলো নিয়ে কিন্তু তারা আলোচনা করছে যদিও। তো এখন সেই সেই আলোচনাগুলোর মধ্যে আছে আগামী 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টা করে কলম বিরতি, এবং এরপরে সম্ভবত 6 তারিখে শহীদ মিনারে মহাসমাবেশ, জাতীয় শহীদ মিনারে। এই কর্মসূচি তারা দিয়ে রাখছে। এই কর্মসূচির সাথে আহ, আহ, মানে ঐক্যবদ্ধভাবে আরো বিভিন্ন সংগঠন, বিশেষ করে জাতীয়করণ প্রত্যাশী জোট, বিভক্ত শিক্ষক সমাজের জাতীয়করণ প্রত্যাশী যোগ ও একত্রতা প্রকাশ করে তাদের এই কর্মসূচিতে যোগদান করবে। তো এটা এভাবেই চলতেছে। তো আসলে এবং একটা বিষয় জানা রাখি, যেটা সেটা হচ্ছে আহ, অর্থ উপদেষ্টা কিন্তু এর আগে বলছিলেন যে পে কমিশনের সুপারিশ পাওয়ার পর তিনি সাংবাদিকদের ব্রিফ করবেন, কিভাবে বাস্তবায়ন করা যায়, কতটুকু বাস্তবায়ন করা যায়, এগুলো বিষয়ে। কিন্তু আজ পর্যন্ত কিন্তু অর্থ উপদেষ্টা ব্রিফ করেননি। এতে আরো বিভিন্ন মানে আরো আশঙ্কা ঘনীভূত হয়। মাঝখানে জ্বালানি উপদেষ্টা একটু বিতর্কিত মন্তব্য করে এটা এই পরিবেশটা আরো বেশি উত্তপ্ত হয়ে পড়ে, যেটা ফলশ্রুতিতে আমরা আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ি। এভাবেই চলতেছে। তো এখন দিনের পর দিন কিন্তু এভাবে বিভিন্ন কারণে সময় কিন্তু কিল হয়ে যাচ্ছে।
কিন্তু আমাদের কাজের কাজ কিন্তু কিছুই হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়ে আসা ছিল, 15 ডিসেম্বর, জানুয়ারি, 21শে জানুয়ারি বিভিন্নভাবে দেওয়া হয়েছে, কিন্তু আসলে কাজ কিন্তু কিছু হয়নি। তো এখন নতুন কর্মসূচিটার উপর দেখা যাক কি হয়। তো যেটা বললাম যে প্রতিদিন এই 1 তারিখ পর্যন্ত, 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত প্রতিদিন 2 ঘন্টা করে নিজ নিজ মানে যার যার সংগঠন বা যার যার প্রতিষ্ঠানে ওখানে 2 ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালিত হবে। মানে কলম বিরতিতে কাজ করবে না, কলম বিরতি। এবং ওই যে 6 তারিখে জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে, সেখান থেকে হয়তো পরবর্তী আলটিমেটাম আসবে। এবং সেখানে একটা কর্মসূচি দেওয়াই আছে, যদিও 6 তারিখে সকলে মিলে মানে দাবি আদায়ের সাথে যারা সংশ্লিষ্ট ঐক্য পরিষদের ব্যানারে অন্যান্য আরো সংগঠন যারা এর সাথে সংযুক্ত হয়েছে, বিশেষ করে প্রাইমারি শিক্ষক, এমপিভুক্ত জাতীয় কর্মপ্রত্যাশী শিক্ষক কর্মচারী, এরা সকলে মিলে প্রধান উপদেষ্টার মানে প্রধান উপদেষ্টার বাসভবনের বাসভবন অর্থাৎ যমুনা অভিমুখে ভুখা মিছিলের একটা কর্মসূচি দেওয়া আছে। এখন দেখা যাক এই কর্মসূচির পরে বা আগে, তার আগে সরকারের 1 তারিখ থেকে 6 তারিখের মধ্যে কোনো ঘোষণা আসে কিনা, বা সরকারের দিক থেকে কোনো আশ্বাস আসে কিনা। যদি আসে ভালো, না আসলে 6 তারিখের পর চরম মানে কঠিনতর সিদ্ধান্ত নেওয়া ছাড়া স্কুল বাস্তবায়নের কোনো সম্ভাবনা আর নাই। কারণ 6 তারিখের পরে সময়ও থাকবে না, 6 দিন সময় থাকবে। তো 6 তারিখের মধ্যে, তারপরে 6 দিনের মধ্যে আবার ইলেকশন আছে 12 তারিখ থেকে। এখন এই 6 তারিখের পর ভুখা মিছিলের পর এর পরে কি কর্মসূচি আসে বা কি ধরনের কর্মসূচি আসে, যদি বাস্তবায়নের দিকে সরকার না যায়, সেটা এখন দেখার লাগবে। তবে বাস্তবতা হচ্ছে এই যে এখন কিন্তু আসলে আদৌ যে পে স্কেলটা হবে কিনা বা এটা নিয়ে কিন্তু চরম অনিশ্চয়তা। এই অনিশ্চয়তাগুলো সমাধান আসলে বের করা খুব কঠিন। বর্তমান সিচুয়েশনে, বর্তমান পরিপ্রেক্ষিতে এই অনিশ্চয়তা আসলে কিভাবে কাটবে, আদৌ কাটবে কিনা, এটা করা মুশকিল। কারণ যারা এর বিরোধিতা করতেছে, প্রথমে সচিবেরা বিরোধিতা করলো, সেটা সরকার বিভিন্নভাবে ম্যানেজ করে সচিবদের মনখুশি করে একটা কমিশনের রিপোর্ট প্রদান করলো তড়িঘড়ি করে। তারপরে জাতীয় বলতেছি, আপনার হচ্ছে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলগুলো বিরোধিতা করে আসতেছে এখনো। এর মধ্যে ছোটখাটো দলগুলো পক্ষে মতামত দিয়েছেন। বড় দলের মধ্যে বাংলাদেশ জামাতে ইসলামের আমির গতকাল একটা ব্রিফিং দিয়েছেন, দেওয়ার জন্য পজিটিভ ব্রিফিং দিয়েছেন। এখন বাকি আছে সবচেয়ে বড় দল, যেটা আমাদের দেশের সবচেয়ে বেশি মানুষের জনপ্রতিনিধিত্ব করে, যারা ক্ষমতার আগামী বলে নিজেদের দাবি করেন বা সম্ভাবনা আছে, বিএনপি পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ব্রিফিং আসেনি যে তারা আসলে এটাকে মানে আগামীতে এটা কি কন্টিনিউ করবে, না তারা কোনো পদক্ষেপ নেবে যদি এই সরকার না করে। এই ধরনের কোনো ব্রিফিং আসেনি। তো সেই ক্ষেত্রে অনিশ্চয়তা তো আসলেই চলে আসে, এবং আসেনি, পাশাপাশি তারা কিন্তু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিরোধিতা করে আসতেছে। বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে তারা এর বিপক্ষে সরাসরি অবস্থান নিয়ে বিভিন্ন ব্রিফিংও করছে, বিভিন্ন মতামতও প্রদান করছেন। যে বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান তো বলেই বসছেন যে পে স্কেল দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাজ না। তার মানে তো তাদের বোঝাই যায়। তো এখান থেকে বিএনপি চেয়ারপারসনের মতামত, বিএনপি চেয়ারপারসন এখন পর্যন্ত পে স্কেল নিয়ে কোনো মতামত মানে ব্যক্ত করেননি। তো তার মতামতটা যদি পাওয়া যেত, তাহলে হয়তো কোনো আশা পাওয়া যেত। কিন্তু আসলে মূল বিষয় হচ্ছে তিনি কোনো কথা বলতেছেন না। এখন আগামীতে আমাদের কর্মসূচির মাধ্যমে যদি তার কাছ থেকে কোনো প্রতিশ্রুতি আদায় করা যায়, কারণ এই সরকার আমলে আসলে আর পে স্কেল বাস্তবায়ন হবে বলে আমি সন্দিহান। তো সেক্ষেত্রে আমি বারবার যেটা বলে আসতেছি যে দেশের শীর্ষস্থানীয় দলগুলোর কাছ থেকে যদি প্রতিশ্রুতি আদায় করা যায়, তাদের নির্বাচনী ইস্তাহারে এটা যোগ করানো যায়, সেক্ষেত্রে হয়তো এটা আশার মুখ আলো দেখতেও পারে। তবে একটা কথা আমি বলে রাখি বা বলা সমীচীন মনে করতেছি, হয়তো আমাদের দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল যারা আগামীতে ক্ষমতা আশা করতেছে, তারা হয়তো মনে করতেছে যে আমরা হয়তো এখন এই সরকারকে বাধা দিয়ে, এই সরকারকে বিরোধিতা করে পে স্কেলটা হয়তো মানে স্থগিত করে রাখবো, আমরা যা এটা বাতিল করে দিব। এই আসলে আমি খুব বিনয়ের সাথে বলতেছি, আপনারা যদি এই রাজনৈতিক দলের নেতা কর্মী যারা আছেন বড় দলের, আপনারা যদি এই আশা মানে এই দিবস আপনি যদি দেখে থাকেন,
যে আপনারা এসে এটা বাস্তবায়ন করবেন না, এটা মানে ডাস্টবিনে ফেলে দেবেন এই কমিশনের রিপোর্ট, আমার মনে হয় তাহলে ভুল করবেন। এই 20 থেকে 25 লক্ষ কর্মকর্তা কর্মচারী বা এই জাতীয় স্কুলে আওতাভুক্ত পেশাজীবীদের এইভাবে ছুড়ে ফেলা যাবে না। কিন্তু এই আশা যদি করে থাকেন তাহলে এটা দিবা স্বপ্নই হবে। হয়তো আপনার ক্ষমতা আসবেন, আসার পর এটা যদি বাস্তবায়ন করতে না চান বা না করেন তাহলে আমার মনে হয় না বিষয়টা ভালো দিকে গড়াবে। তাই এখন যারা বিরোধিতা করতেছেন ক্ষমতার বড়াই দেখায়, তো তারা একটু ভেবেচিন্তে কাজগুলো করলে বা যদি সম্মিলিতভাবে উভয় পক্ষ একটি সমঝোতার মাধ্যমে, যে হ্যাঁ দেশের অর্থনৈতিক অবস্থা জটিলতা আছে, সেক্ষেত্রে উভয় পক্ষ একসাথে বসে আলাপ আলোচনার মাধ্যমে এটাকে কিভাবে ধাপে ধাপে আস্তে আস্তে দেশের অর্থনৈতিক পরিস্থিতির মানে বিবেচনায় এটা কিভাবে বাস্তবায়ন করা যায়, সেই কৌশল যদি আমরা সবাই মিলে বসে থেকে ঠিক করি, এটাই মনে হয় সবচেয়ে বেশি বাস্তবসম্মত সিদ্ধান্ত হবে। তাছাড়া যদি কঠিন সিদ্ধান্ত নিতে চান আপনারা, তাহলে কিন্তু ওই সরকারি জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু আমার মনে হয় না ছেড়ে কথা বলবে বা বিষয়টা এত সহজেই মানে মোকাবেলা করতে পারবেন। তাই বলি সবার উদ্দেশ্যে কথাটা বলতেছি, আমার কথাটা একটু মানে রুক্ষ হলেও কঠিন লাগলেও এটাই বাস্তবতা। আমি বিনয়ের সাথে কথা বলে বলতেছি, দেখেন মানুষের পেটে যখন ক্ষুধা থাকে তখন কিন্তু অনেক কিছুই করতে বাধ্য হয়। তো পেটের ক্ষুধা ওই মুখের ভয় দেখিয়ে, কাজের ভয় দেখিয়ে, চাকরির ভয় দেখিয়ে দমন পীড়ন করে কিন্তু পার পাওয়া যায় না, মানে নিবারণ করা যায় না। এর আগে তো একটি রাজনৈতিক দল বিভিন্নভাবে চেষ্টা করে সবাইকে দমন পীড়ন করে ব্যস্ত রাখতে চাইছে, পারছে কিছুদিন, সারা জীবন পারছে কি? পারেনি। এইভাবে ষড়যন্ত্র করে কৌশল করে ভয় দেখায় কিছুদিন হতে পারা যায়, কিন্তু বেশি দিন পারা যায় না, অনন্তকাল পারা যায় না। তাই বলবো যে সবাই আমরা যে কাজটা করি এখন করা উচিত, দেশের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক অবস্থা জরাজীর্ণ বা খারাপ, সেক্ষেত্রে আমরা উভয়ে একসাথে বসে একটি সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা যদি তৈরি করতে পারি, যে এইভাবে না এইভাবে, এইভাবে না এইভাবে, সবাই একসাথে বসলে একটা সুন্দর একটা বাস্তবনিষ্ঠ বা বস্তুনিষ্ঠ একটি সুন্দর পন্থা বের হয়ে আসবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের পরবর্তী কার্যক্রমগুলো গ্রহণ করতে সুবিধা হবে এবং তাতে উভয় পক্ষেরই স্বার্থ সংরক্ষিত হবে, সর্বোপরি দেশের স্বার্থ সংরক্ষিত হবে। এই পে স্কেল নিয়ে যদি একটি জলঘোলা পরিবেশ সৃষ্টি হয় তাহলে কি দেশের ভালো হবে? এই জাতির জন্য ভালো হবে? ভালো হবে না। আজকে একটি মানে রিপোর্ট দেখলাম, জনমত রিপোর্ট দেখলাম, সেখানে 90% লোক কিন্তু পে স্কেল বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। এখন আপনার রিপোর্ট, আমাদের দেশে জরিপের রিপোর্ট কি হয় না হয় সেটা আমি নিয়ে কথা বলতেছি না, কিন্তু সেখানে তো আসছে মিডিয়াতে যে 90% এই বাস্তবায়নের পক্ষে মত দিয়েছেন। সেই ক্ষেত্রে এই 90% কথা আপনারা শুনবেন না, আপনাদের মুষ্টিমেয় কিছু এই পেট সুশীলদের কথা, পেট বুদ্ধিজীবীদের কথা শুনে আপনারা এই 20 লক্ষ বা 25 লক্ষ জাতীয় স্কুলে আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের আপনারা নিরাশ করবেন? সেটা করে ভেবে দেখেন। কারণ এরাও তো মানুষ, এদেরও তো পরিবার পরিজন আছে, তো তাদের তো এই পরিবেশে বাঁচতে হয়, তাদের এই পরিবেশে থাকতে হয়, তাদের এই পরিবেশে চলাফেরা করতে হয়, অর্থাৎ তাদের তো প্রয়োজন আছে, তারা তো দার্শনিক না। তো আর তারপরেও আর কথা অনেক বললাম, সর্বশেষ আবারও হতাশা নিয়ে আমি আজকে আমার কথা শেষ করতেছি। আসলে পে স্কেলটা কিভাবে হবে, যদি স্বাভাবিক পরিবেশে হতো এত হতাশা আসতো না, কিন্তু আসলে যখন উভয় পক্ষই যদি কঠিন অবস্থায় চলে যায় তাহলে কিন্তু বিষয়টা দেশের জন্য ভালো হবে না, জাতির জন্য ভালো হবে না, কিছু কোনোটাই ভালো হবে না। তো অনেক কথাই বলে ফেললাম। তো আমার এই কথাগুলো যদি কারো ভালো লাগে, কারো শুনতে মন চায়, কারো করতে মন চায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করবেন। আমি এগুলো নিয়ে কথা বলি, বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলি। হয়তো আমি অত গোছায় কথা বলতে পারি না, অত সুন্দর কথা বলতে পারি না, আমি আমার মনের ভাব প্রকাশ করার জন্য
হয়তো একটি মানুষের কাছে যদি আমার কথাগুলো বসে, একটি মানুষ যদি তারা অধিক সচেতন হয়, তাহলে আমি নিজেকে ধন্য মনে করি বা করব। তো এই ক্ষেত্রে যারা যাদের আমার কথা ভালো লাগে তারা আমার সাথে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আমি উৎসাহ বোধ করবো। এবং আমার এই একই নামে একটি ফেসবুক পেজ আছে, সেটাকে ফলো করলে আমি নিজেকে গর্বিত বোধ করবো। এতক্ষণ যারা আমার কথাগুলো শুনলেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংকস ফর ওয়াচিং। টিল দেন, আল্লাহ হাফেজ।